বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। বাংলাদেশের রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে হঠাৎ করেই এক অবিশ্বাস্য চমক। দীর্ঘ 15 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে 5 আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের পর যখন দেশে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ চলছে, ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত যেন শান্ত পুকুরের ঢিল ছোড়ার মতো অবস্থা তৈরি করেছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা এবং প্রশাসন সাজানোর প্রক্রিয়ায় এমন অনেক মুখই সামনে আসছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে ছিল। তবে সব চমককে ছাপিয়ে গেছে রাশেদ খানের এই রাজকীয় প্রত্যাবর্তন। নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত একজন প্রার্থীকে সোজা সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বানানোর এই ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক মেগা প্রজ্ঞাপনের পর থেকেই সারা দেশে শুরু হয়েছে তুমুল আলোচনা আর সমালোচনার ঝড়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশ ক্রমে উপসচিব মোহাম্মদ গোলাম রব্বানী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি রাশেদ খান নিজেই তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিজয়ের উল্লাসে লিখেছেন, আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে তার বিশেষ সহকারী পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। এই একটিমাত্র ঘোষণার মাধ্যমেই রাষ্ট্রযন্ত্রের শীর্ষ মহলে রাশেদ খানের জায়গা যেমন পাকাপোক্ত হলো, ঠিক তেমনি দেশের রাজনৈতিক অঙ্গনে জন্ম নিল নতুন এক বিতর্কের। সাধারণ মানুষের সবচেয়ে বেশি নজর কেড়েছে এই নতুন সচিবের চোখ কপালে তোলার মতো বেতন আর সুযোগ সুবিধার হিসাব নিকাশ। অর্থনৈতিক সংকটের এই কঠিন সময় যখন দেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর জীবনযাত্রায় ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তখন জনগণের ট্যাক্সের টাকায় একজন রাজনৈতিক কর্মীকে এমন রাজকীয় সুযোগ সুবিধা প্রদান কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলছেন সুশীল সমাজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গোপন নথি বিশ্লেষণ করলে দেখা যায়, শুধুমাত্র নগদ অর্থে এই রাজনৈতিক সহকারীর মাসিক মূল বেতন ধরা হয়েছে ৭৩,৭০২ টাকা। এর সাথে যোগ হচ্ছে ৫০% বাড়ি ভাড়া বাবদ ৩৬,৮৬০ টাকা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত শিক্ষা ভাতা কেবল মূল বেতন আর সাধারণ ভাতা মিলেই প্রতি মাসে তার পকেটে ঢুকবে প্রায় ১,১২,০০০ টাকা। কিন্তু এখানেই শেষ নয়, সরকারি কোষাগার থেকে এর বাইরেও তাকে দেয়া হচ্ছে বিপুল পরিমাণ অনগদ সুযোগ সুবিধা, যার মধ্যে রয়েছে গাড়ির জ্বালানি বাবদ প্রতি মাসে ২৯,৫০০ টাকা, গ্যাস ও ফোন ভাতা ১,৫০০ টাকা, টেলিফোন সুবিধা ২,৮০০ টাকা এবং হাই স্পিড ইন্টারনেট ও মডেম সুবিধা বাবদ ৫,০০০ টাকা। এছাড়া অতিথি আপ্যায়ন ভাতা ২,০০০ টাকা, ব্যক্তিগত রান্নার জন্য কুক অ্যালাউন্স ১৬,০০০ টাকা এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিকিউরিটি অ্যালাউন্স বাবদ আরও ১৬,০০০ টাকা। সব মিলিয়ে পাহাড় সমান এই বেতন আর রাজকীয় সুযোগ সুবিধা ভোগ করে তিনি এখন দেশের শীর্ষ ক্ষমতাধরের প্রধান রাজনৈতিক পরামর্শদাতার আসনে আসীন। ছাত্রনেতা হিসেবে যিনি একদিন বৈষম্যের বিরুদ্ধে রাজপথে গলা ফাটিয়েছিলেন, আজ ক্ষমতার স্বাদ পেয়ে তিনি নিজেই যেন সেই বৈষম্যের সবচেয়ে বড় সুবিধা ভোগীতে পরিণত হয়েছেন। রাশেদ খানের এই রাজনৈতিক উত্থানের ইতিহাস হার মানাবে যে কোনো টান টান উত্তেজনার থ্রিলার সিনেমাকেও। এই বাংলাদেশ আর কখনোই ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে পারে না। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে যখন সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে ফেটে পড়েছিল, তখন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে যে কয়েকজন যুবক মাইক হাতে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন রাশেদ খান। রাজপথের সেই উত্তপ্ত বক্তৃতা তাকে ছাত্রদের কাছে এক লড়াকু নায়কে পরিচিতি এনে দিয়েছে। পরবর্তীতে সেই ছাত্র সংগঠনটি গণ অধিকার পরিষদ নামে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলের রূপ নেয় এবং রাশেদ খান হন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। কিন্তু রাজনীতির মাঠে ক্ষমতার মোহ যে কত ভয়ঙ্কর হতে পারে, রাশেদ খান তার এক নিখুঁত উদাহরণ। গল্পের সবচেয়ে নাটকীয় মোড় আসে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে। দেশ যখন চরম রাজনৈতিক উত্তেজনার কাছে, তখন নিজের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা নুরুল হক নূর এবং গণ অধিকার পরিষদকে অন্ধকারে রেখে এক অবিশ্বাস্য ডিগবাজি খান তিনি। ঝিনাইদহ ৪ আসন থেকে গণ অধিকার পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে গোপনে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে এক নতুন সমীকরণে জড়ান রাশেদ।
যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড়তে গিয়ে বিএনপি তাদের নিজেদের নিশ্চিত আসনটি তুলে দেয় রাশেদ খানের হাতে। গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ানো হয় এবং খোদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে তাকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। ঝিনাইদহ ৪ আসনটি বিএনপির জন্য ছিল একটি অত্যন্ত সম্ভাবনাময় আসন। সেখানকার স্থানীয় তৃণমূল নেতারা বছরের পর বছর মামলা হামলা সহ্য করে মাঠ আঁকড়ে পড়েছিলেন, কিন্তু কেন্দ্র থেকে যখন হঠাৎ করে প্যারাশুট দিয়ে রাশেদ খানকে সেখানে দলের প্রার্থী হিসেবে বসিয়ে দেওয়া হলো, তখন তৃণমূলের ক্ষোভ গিয়ে পৌঁছায় চরমে। স্থানীয় নেতাকর্মীরা তাকে কোনোভাবেই মেনে নিতে পারেননি, যার চূড়ান্ত প্রতিফলন দেখা যায় ভোটের বক্সে। নির্বাচনের মাঠে ঝিনাইদহ ৪ আসনের জনগণ তাকে চরমভাবে প্রত্যাখ্যান করে। তিনি শুধু হারেননি, রীতিমতো জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হয়ে লজ্জাজনকভাবে ৩ নম্বর স্থানে চলে যান। আর সেই নির্বাচনে হেরে যাওয়া একজন প্রার্থী আজ সরাসরি প্রধানমন্ত্রীর প্রধান রাজনৈতিক পরামর্শদাতার মতো এত বড় পদে কিভাবে বসলেন তা নিয়ে রাজনৈতিক মহলে চরম বিস্ময় তৈরি হয়েছে। তৃণমূল নেতারা মনে করছেন এই বহিরাগত নেতাকে রাজকীয় ক্ষমতায় বসানো তাদের আত্মত্যাগের প্রতি এক চরম উপহাস। এই অভাবনীয় উত্থানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে এক ভয়াবহ ও তীর্যক আক্রমণ। নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়ে তাকে হিটলারের কুখ্যাত প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোবেলসের সাথে তুলনা করছেন। তাদের মতে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে গিয়ে সরকার এমন একজন গোয়েবলস বা মিথ্যার জনককে প্রধান সহকারী বানাচ্ছেন। মানুষের ভেতরের রূপ বাইরে না দেখা গেল তার কর্ম দিয়ে সে তার ভেতরের আসল চেহারা প্রকাশ করে দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যকার বর্তমান সম্পর্কের টানা পোড়েনের মাঝে এই নিয়োগ একটি সুকৌশলী রাজনৈতিক চাল। রাজপথে এবং মিডিয়াতে জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য বিএনপির এখন এমন একজন মুখ প্রয়োজন যিনি লাগামহীনভাবে আক্রমণাত্মক কথা বলতে পারেন। আর এই কাজের জন্যই রাশেদ খানকে সবচেয়ে উপযুক্ত মনে করেছে শীর্ষ নেতৃত্ব। চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে বিএনপিতে নিজের অবস্থান টিকিয়ে রাখতে এবং শীর্ষ নেতৃত্বকে খুশি করতে রাশেদ খানের মূল কাজই হবে প্রতিদিন সরকারের সাফল্য প্রচারের আড়ালে জামায়াতকে গালবন্ধ ও কোণঠাসা করা। এমনিতেই প্রধানমন্ত্রীর আশেপাশের অনেকেই তাকে ভুল তথ্য দিয়ে মাঝে মধ্যেই বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। সেখানে নতুন করে রাশেদ খানের অন্তর্ভুক্তি পরিস্থিতি আরও ঘোলাটে ও আশঙ্কাজনক করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষেধগার উপেক্ষা করে রাশেদ খান এখন বাংলাদেশের রাজনীতির তাসের ঘরের নতুন ট্রাম্প কার্ড। লাল ফিতার ক্ষমতার দাপট নিয়ে তিনি কি প্রধানমন্ত্রীর রাজনৈতিক ঢাল হিসেবে ক্ষমতার ভিত শক্ত করতে পারবেন, নাকি তার এই বহিরাগত উত্থান সরকারের ভেতরে অসন্তোষের এক নতুন কাল বৈশাখী ঝড়ের জন্ম দেবে? সেই উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী দিনগুলোর দিকে। দর্শক, ক্ষমতার এই নতুন রদবদল এবং রাশেদ খানের এই অবিশ্বাস্য উত্থানকে আপনি কিভাবে দেখছেন? আপনার সুচিন্তিত মতামতটি অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে লিখে জানান। দেশের রাজনীতি, ক্ষমতার পালাবদল ও সমসাময়িক বিষয়ের বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সচেতনতা বাড়াতে শেয়ার করুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।